দ্রুত পায়ে হাঁটতে গিয়ে পিছন থেকে কোলাহলের শব্দ পেলাম। একই মাইলটা হেঁটে এসেছি কোনো যানবাহনের দেখা না পেয়ে। সন্ধ্যের পর এখনো যে এখানের এমন দুরবস্থা হবে ভাবিনি। পিছন ঘুরে তাকালাম। দিন দিন তোমাদের পা ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে তো এক পা যেতে ঘন্টাখানেক ভাড়া নাও, আর সন্ধে হলেই বলছো যাবো না। না, ব্যবস্থা করতে হবে। প্রধানকে বলি, দাঁড়াও। দাঁড়িয়ে থাকা রিকশার লোকটা চুপচাপ শুনছিল কথাগুলো। কি ব্যাপার কি? এতক্ষণ ধরে বলছি, কোনো কথা কানে নিচ্ছ না তো? তোমাদের ব্যবস্থা আজকে আমি করছি। এইসব কথা বলেই ও চলে যাচ্ছিল। আমি হাঁ করে দেখছিলাম। ও বেরিয়ে গেলেই আমি রিকশার লোকটাকে ধরব। দরকার হলে হাতে পায়ে ধরে বলবো, ডবল ভাড়া দিয়ে হলেও আমাকে নিয়ে চলো। ও মা, দেখি বেটা আমার সামনে এসে দাঁড়িয়েছে। আরে স্যার, আপনি আমাদের গ্রামে? কি সৌভাগ্য! 10-20 বার মাথা থেকে পা অব্দি দেখেও ওকে চিনতে পারলাম না। কি বলো তো তুমি? স্যার, আমি অপু। চিনতে পারছেন না? আপনি যখন আমাদের স্কুল ছেড়ে চলে গেলেন, তখন আমি ক্লাস 8। ওই যে 4th বেঞ্চে বসতাম। আরে কান ধরে বার করে দিতেন আমায়। মনে পড়ছে না আমায়? ওহো, আচ্ছা, এই যে জোড়া ভুরু দেখেও চিনতে পারছেন না? ওহ, ও অপু, তুই? আরে কি পেল্লাই চেহারা করেছিস তুই! চিনতেই তো পারিনি। ওই স্যার, ওই আর কি। তবে একটা কথা বলি স্যার, আপনাকে না কিন্তু ওই একেবারে একরকম লাগছে আমাদের সেই রসায়নের শিক্ষক ব্রতবাবু। তা কি করছিস এখন? স্যার, ওই প্রধানের কাছে কাজ করি। ভালোই আছি আর কি। তো বলছিলাম স্যার, এই গ্রামে এলেন আজকে এতদিন পর, স্যার কোনো কারোর বাড়িতে নাকি? না রে, কি বলি আর তোকে। বলতে পারিস প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? কেন স্যার? চল তোকে যেতে যেতে বলি। রিক্সাওয়ালা ততক্ষণে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কোথায় যাবেন বাবু? বটে, হ্যাঁ? এতক্ষণ ধরে আমি তোমাকে বললাম, তুমি গেলে না। এখন নিজে এসে জিজ্ঞাসা করছো? না মানে ওই তো পুরনো স্কুলের দিকে যাবে ভাই। আরে দক্ষিণ পাড়ার কথা বলছেন? রিক্সা চালক ঘাড় নেড়ে সম্মতি জানালো। চলুন স্যার, আমিও তো ওই দিকেই যাব। নেবে যাব না হয় কিছু আগে। আমরা দুজনেই রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো আপন গতিতে। আশপাশের বাড়ি, ঘর, কলতলা, মুদির দোকান, এগুলোকে দেখে 12 বছর আগের সেই পুরনো স্মৃতি যেন আমার মনের মধ্যে আবার করাঘাত করতে শুরু করলো। আমার অজান্তেই কথাগুলো বেরিয়ে এলো। নিখিল বাবুর সাথে যে ঘটনাটা ঘটেছিল তার কিছুটা হলেও তোরা হয়তো জানিস। হ্যাঁ, মানে সেসব তো কবেকার ঘটনা স্যার। ওগুলো আবার কেন? অপু, আজ তুই বড় হয়েছিস, তাই আমার তোকে বলতে কোনো দ্বিধা নেই। আমার বুকের মধ্যে দগ্ধে দগ্ধে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো কখন যে প্রকাণ্ড একটা গোলায় পরিণত হয়েছে সে আমি তোকে কিভাবে বোঝাই। তাই আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি অপু। সেই ঘটনার পর থেকে নিখিল বাবুর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। কখনো সাহসে কুলোয়নি ওনার সামনে গিয়ে একবার দাঁড়াই। কিন্তু কাল রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম জানিস। কিন্তু স্যার, নিখিলবাবু তো প্রায় বছর 3 হলো মারা গেছেন। মারা গেছেন? কি বলছিস তুই অপু? শেষ বয়সটায় বড্ড কষ্ট পেয়েছিলেন স্যার। আমরা কেউই সেই সময় ওনার পাশে গিয়ে দাঁড়াতে পারিনি। সারা গায়ে পোকা হয়ে, ঘা হয়ে। উফ! স্যার, ওই ঘটনার পর এমনকি গ্রামের কোনো লোকও ওনাকে আর সেই নজরে দেখতো না। কি বলছিস তুই অপু? গ্রামের লোকই তো জানলো প্রায় 1 মাস পর, যখন ওনার মৃত শরীরটাতে পোকামাকড় হয়ে গিয়ে
পোকাতে খুবলে খেয়ে কঙ্কাল সে দেহের যে অবস্থা হয়েছিল সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অপুর মুখে ওসব কথা শুনে আমার বুকের মধ্যে সেই যন্ত্রণা যেন আরো লক্ষ গুণ বেড়ে গেল। যে প্রায়শ্চিত্তের জন্য আমি এখানে এসেছিলাম তা জীবনেও কখনো পূরণ হবে না এ ভেবে আমার মনের মধ্যে ভয়ঙ্কর পাপবোধ কাজ করলো। অপু, আমার বড় কষ্ট হচ্ছে রে, বড় কষ্ট হচ্ছে। স্যার জল খাবেন? স্যার 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 ঠিক আছেন? আপনি 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 শান্ত হন, শান্ত হন। এত ভাববেন না স্যার। আপনি বরং আমার বাড়ি চলুন। আজ রাতটা আপনি আমার বাড়িতেই থাকবেন, ঠিক আছে? কিন্তু অপু, আমি তো নিখিলবাবুর বাড়ি যেতে চেয়েছিলাম। কিন্তু ওখানে তার স্যারের বাড়ি নেই। রিক্সা আপন বেগে চলল গ্রামের নির্জন রাস্তা ধরে। দু একটা ল্যাম্পপোস্টের ফিকে আলো মাঠঘাটের গাঢ় অন্ধকারে চাপা পড়ে যাচ্ছে। দাদা, আপনি ওই সামনেই ওই বাঁদিকে রাস্তাটা ধরুন তো। এ কি বললাম তো, সামনের বাঁদিকে রাস্তাটা ধরতে। তুমি তুমি সোজা যাচ্ছ কেন বলো তো? উনি যখন এত করে যেতে চাইছে তো সেখানেই একবার নিয়ে যাই। এই 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 তোমার পাকামোটা থামাও তো, তোমার পাকামোটা থামাও। যেখানে বলেছি চুপচাপ সেখানে নামাবে। এরপর রিক্সার গতিবেগ বেড়ে চলল প্রায় কয়েক গুণ। মাঠঘাট নালা পুকুর পেরিয়ে দক্ষিণ পাড়া দিয়ে রিক্সা চলল আরো পশ্চিমে। সেখানে একটা ভাঙা মন্দিরের পাশেই ছিল নিখিল বাবুর বাড়ি। এই রিক্সা, এই 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 আরে থামাও থামাও থামাও। গাড়ি তো আর থামবে না স্যার, গাড়ি ঠিক জায়গায় পৌঁছে তবেই থামবে। রিক্সাওয়ালার স্বরটা কেমন যেন বদলে গেল, বদলে খুব চেনা একটা স্বর ভেসে এলো। স্যার স্যার, এ তো প্রভাত কাকুর গলা। আমাদের স্কুলে ঘন্টা বাজাতেন, কিন্তু স্যার এ তো বছর খানেক আগে মারা গেছেন রেলে কাটা পড়ে। স্যার গ্রামের অনেকে বলেছে স্যার যে প্রভাত কাকুকে গ্রামের আনাচে কানাচে এদিক ওদিক দেখা যায়। স্যার স্যার আমার মনে হয় এসব প্রভাত কাকুর অতৃপ্ত আত্মার কাজ। স্যার স্যার আমার কিন্তু বিষয়টা সুবিধা ঠেকছে না। চলুন চলুন, আমরা রিক্সা থেকে ঝাঁপ দিয়ে দিই। ঝাঁপ দেব? না না না, তোমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে অপু। কিচ্ছু ভুল হচ্ছে না স্যার, কিচ্ছু ভুল হচ্ছে না। আমার বাড়ির রাস্তা আমি অনেক আগে পেরিয়ে এসেছি স্যার। ঠিক 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 হচ্ছে না স্যার, ঝাঁপ দিয়ে দিই স্যার। স্যার চলুন ঝাঁপ দিয়ে দিই। না না, একজন শিক্ষক হয়ে তোমার এসব বুজরুকিতে আমি বিশ্বাস করতে পারি না। আমি ঝাঁপ দেবো না অপু। তবে আমার কিছু করার নেই স্যার, তবে আমার কিছু করার নেই। আমি ওই জায়গায় যেতে চাই না স্যার। গ্রামের লোকে বলে ওই জায়গায় নাকি আজও নিখিল স্যারের প্রেতাত্মা বাস করে। কেউ যায় না স্যার, ওই জায়গা পরিত্যক্ত। আমি আপনাকে বলছি, বাঁচতে চাইলে এখান থেকে ঝাঁপ দিন। না অপু না, এইসব বোকামো করো না, অ্যাক্সিডেন্ট হবে। আমি 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 বোকামো করছি না স্যার। আমি গেলাম, আমি গেলাম স্যার। আমায় ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন। অপু! অপু শরীরটা যেন বাতাসে কি টেনে নিল। আর কোনো সারা শব্দ পেলাম না ওর, শুধু রিক্সার খটখট খটখট শব্দ। প্রবল গতিতে রিক্সা চলছে। হঠাৎ করে এই লোকটার মুন্ডটা আমার দিকে ঘুরে গেল। তো অবিকল প্রভাতের মুখ, যে বছর কয়েক আগে নাকি রেলে কাটা পড়েছে। অনেক কষ্ট পেয়ে স্যার মরেছেন, এই তোর জন্য স্যারের এমন অসহায় পরিণতি হলো। স্যার তোকে ক্ষমা করলেও আমি করব না। শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আমার অতৃপ্ত আত্মা তোর অপেক্ষায় বসেছিল। বারবার মনে পড়লো অপুর বলা কথাগুলো। ওর কথা শোনা উচিত ছিল আমার। অবশেষে সাহস করে ঝাঁপিয়ে পড়লাম। একটা ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম মাটিতে। জায়গাটা বড় চেনা লাগলো। ফাটা কপাল থেকে রক্ত গড়িয়ে হাত ভিজে গেছে ততক্ষণে। সদরের ভিতর থেকে ঘন্টার ঢং ঢং শব্দ। ভাঙা সদরের চৌকাঠ থেকে বেরিয়ে এলো ছিন্ন বিচ্ছিন্ন একটা শরীর। ধর থেকে মাথাটা আলাদা হয়ে শূন্যে ভাসছে। প্রভাত, প্রভাত তুমি? হ্যাঁ আমি।
শুধু শুধু আর সাধু সাজিস না, বুঝেছিস? কি মনে পড়ছে না তোর? আজ থেকে ঠিক 13 বছর আগেকার সেই দিনটার কথা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তুই নিখিল স্যারের বিরুদ্ধে কি কি বলেছিলি? ভুলে গেলি সেসব কথা? ভুলে গেলি? সেই সময় স্যারকে কেউ বিশ্বাস করেনি। আমি স্যারের পাশে দাঁড়িয়েছিলাম। এক এক করে স্মৃতিতে ভিড় করে এলো সেই দিনগুলো। আমার মতো নিখিলবাবু রসায়নের শিক্ষক ছিলেন, নিপাট ভদ্রলোক, খানিকটা রকচটা। অন্যায়ের সাথে তিনি কোনোদিন আপোষ করেননি। সেদিন করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল অপুর এক সহপাঠীকেই তিনি মারধর করছেন। কেন করছেন সেসব না জেনেই তাকে আটকাতে গেলাম। কোথাও গিয়ে নিখিলবাবুর সাথে আমার প্রতিদ্বন্দ্বিতাটা আগে থেকেই ছিল। হয়তো উনি আমার থেকে ভালো পড়াতেন বলে কিনা জানি না। পরদিন সকালে ঘটনাটা দেখে গ্রামের সবাই চমকে গেল। সেই সকালে ওনার বাড়ির সামনে ওই ছেলেটির মৃতদেহ পাওয়া গেল, যে ছেলেটিকে উনি আগের দিন মেরেছিলেন। জানি না মাথার মধ্যে কি হয়ে গেল, ওনার উপর এই দোষ চাপানোর এই সুবর্ণ সুযোগটা আমি যেন আর হাতছাড়া করতে চাইলাম না। ছি নিখিল বাবু, এমন একটা কাজ আপনি করতে পারলেন কিভাবে? আপনি ওই ছেলেটাকে এইভাবে পিটিয়ে নৃশংসভাবে মেরে দিলেন। ব্রত, তুমি এসব কি বলছো? আমি তো সবের বিন্দু বিসর্গ জানি না। নাটক করবেন না আপনি, একদম নাটক করবেন। আপনি সব জানেন। আমি গতকাল আপনাকে বারবার করে বলেছিলাম, স্যার আপনার রাগের মাত্রাটা এবার একটু লাগাম দিন। যুগ বদলাচ্ছে, বাচ্চাদের গায়ে হাত তুলবেন না, বোঝান, তাতেই আপনার মঙ্গল। কিন্তু আপনি শুনলেন না। ছি, কি আপনারা স্যারের নামে এসব কি যাতা বলছেন? স্যার এরকম কাজ করতেই পারেন না। চুপ করো প্রভাত, সাক্ষী মাতাল এসছে। চারদিকে গ্রামে হই হই রই রই পড়ে গেল। সারা গ্রাম ক্ষিপ্ত হয়ে উঠে নিখিল বাবুকে ঘর থেকে টেনে বের করে এনে যাচ্ছে তাই ভাবে অপমান করলো। জুতোর মালা থেকে শুরু করে মুখে কালি কিচ্ছু বাদ পড়লো না। ওই ঘটনার পর উনিও ইস্তফা দিয়ে দিলেন স্কুল থেকে। বছর পূর্তি আমারও ট্রান্সফার হয়ে গেল। এর পরবর্তী সময় কি ঘটেছে আমার কিচ্ছু জানা ছিল না। এরপর কেটে গেল প্রায় 13 বছর। মাস দেড়েক আগে অন্য এক শিক্ষকের থেকে জানতে পারলাম আসল ঘটনাটা ছিল অন্য। সেদিন রাতে ছেলেটি তার প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে মেয়েটির বাবার কাছে ধরা পড়ে। প্রচন্ড রকম মারধর করে সে গ্রামের পরিবার। মৃতপ্রায় অবস্থায় ছেলেটি বাড়ি ফিরছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে নিখিলবাবুর বাড়ির সামনে এসে ছেলেটি মারা যায়। আমি না জেনেই নিখিলবাবুকে দোষারোপ করেছিলাম। সে তখন থেকে আমি পাপের অনলে ভস্মীভূত হচ্ছি। নিখিল বাবুকে ওই দিনগুলোয় আমি নিজের চোখে দেখেছি। আমি নিখিল বাবুকে সাহায্য করেছিলাম বলে আমাকেও গ্রামের কেউ ছেড়ে কথা বলেনি। একদিন রেল লাইনে বেঘরে কাটা পড়লাম। মৃত্যুর পর আমার একটাই উদ্দেশ্য ছিল, এই ঘটনার সঠিক বিচার করা। অন্তত শেষ সময় যেন ওনাকে সবাই সম্মান করে, আর সেটাই করলাম। তোকে তো দুঃস্বপ্ন আমি দেখিয়েছি। কেউ স্যারকে বিশ্বাস করুক আর নাই করুক, আমি জানি কারোর বিপদে স্যার কিভাবে ঝাঁপিয়ে পড়তেন, কিভাবে গরিব অসহায়দের পাশে থেকে তাদের সাহায্য করতেন। স্যার ছিলেন আমার ভগবান। বিশ্বাস করো প্রভাত, বিশ্বাস করো, আমি অন্যায় করেছি, কিন্তু তা জেনে বুঝে কিছু করিনি। চুপ কর তুই। নিজের হয়ে আর সালিশি করিস না। তোর মতো অমানুষদের জন্য কোনো ক্ষমা নেই। শাস্তি একমাত্র উপায়। মৃত্যুর জন্য প্রস্তুত হ। দেখলাম প্রভাতের একটা হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আমার দিকে এসে আমার গলা টিপে ধরল। কিছুক্ষণ সব নিস্তব্ধ। তারপর প্রচন্ড উজ্জ্বল একটা আলো আমার চোখ যেন ঝলসে দিল। মনে হলো সকাল হয়েছে। প্রভাতের সেই ধমকানো চমকানো শব্দ আর পেলাম না। কষ্ট করে চোখ খুলতেই দেখলাম একটা প্রকাণ্ড চেহারার অবয়ব, খুব শান্ত শীতল। নিখিল বাবু, আপনি?
নিখিলবাবু প্রভাতের হাত টেনে ধরলো। কি করছোটা কি প্রভাত? মানুষকে ক্ষমা করতে শেখো। আমি ওনার পায়ে ঝাঁপিয়ে পড়লাম। স্যার, স্যার আমায় ক্ষমা করুন স্যার, আমি ভুল করেছি, আমি দোষী, আমি পাপ করেছি সেদিন। আমি কিছু না বুঝে শুধুমাত্র ঈর্ষার বশে, এটা আমার ঠিক হয়নি স্যার। ব্রত, উঠে দাঁড়াও, ওঠো। প্রভাত, ওকে ছেড়ে দাও। ব্রত, উঠে দাঁড়াও। মানুষ যখন অনুতাপের আগুনে নিজেকে দগ্ধ করে, তখনই তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। ওকে ক্ষমা করে দাও। কিন্তু কিন্তু স্যার, আপনার সাথে যে অন্যায় হয়েছিল তার কি হবে? ওকে ছেড়ে দাও, যেতে দাও ওকে, এ আমার আদেশ। প্রভাত, কথা শোনো। এরপর প্রভাত আর কিছু বলল না। নিখিলবাবু এগিয়ে এলেন, আমার কাঁধে ওনার হাতটা রেখে বললেন, দেখো ব্রত, আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। এই অনুতাপ পুষে রেখো না। আমার সাথে যা হয়েছে সেটা আমার দুর্ভাগ্য। তুমি ভালো থেকো, আরো 10টা ছাত্রকে শিক্ষার আলোয় আলোকিত করো, এটাই চাই। ওদেরকে নিজের সন্তানের মতো দেখো। ভালো থেকো, বিদায়। আশপাশটা হঠাৎ শূন্য হয়ে গেল। সবকিছুই আগের মতোই স্বাভাবিক, কিন্তু আমার মনের মধ্যে চলছে প্রচন্ড ঝড়ের তাণ্ডব। স্যার আজও প্রমাণ করে দিলেন যে তিনি ছাত্রদের কতটা ভালোবাসেন, স্নেহ করেন। আর সবার আগে উনি একজন খাঁটি মানুষ। জীবনদানের ঋণে ফের ঋণী করে দিলেন উনি আমায়।